তীব্র বৈদ্যুতিক শিখা আছড়ে পড়ল সাংগ্রিলা আইল্যান্ডের ঠিক মাঝামাঝি অবস্থিত বিরাট অশোক গাছটির ওপর। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে লেলিহান আগুনের শিখা গ্রাস করল গোটা গাছটাকে। গাছটি যেন অদ্ভুতভাবে দুলে উঠছে। গাছের বিরাট কোটর থেকে বেরিয়ে আসছে শয়ে শয়ে হাত। গাছটি ধীরে ধীরে এক অদ্ভুত নারীর রূপ নিচ্ছে। তাকে ঘিরে ধরছে কয়েকটি পুরুষ অবয়ব। তাদের মাথা মোড়ানো, শরীরে পড়ে রয়েছে লাল রঙের একখণ্ড বস্ত্র। তাদের হাতে ধরে রাখা মাটির পাত্র থেকে বেরিয়ে আসছে সাদা ধোঁয়ার কুণ্ডলী। ধীরে ধীরে সেই ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে খেতে গোটা গাছটাকে ঘিরে ধরছে। ধীরে ধীরে সেই বিরাট গাছটা পরিণত হচ্ছে এক নারী শরীরে। দানবাকৃতি সেই নারীর গোটা শরীর ঘিরে রয়েছে বাতাসে পাক খেতে থাকা সাদা ধোঁয়া। তার শরীরের মুখ, হাত এবং পায়ের অংশ ঘন নীল। আকাশে বোঁ বোঁ করে একটা বিকট শব্দ তুলে আইল্যান্ডের দিকে ধেয়ে আসছে একটি প্রাইভেট প্লেন। চালকের আসনে বসে প্রাণপণে হুইল ঘুরিয়ে প্লেনটাকে আকাশে ওড়ানোর চেষ্টা করে চলেছে অর্ঘ্য। যাত্রীদের আসনে চারজন যুবক বসে খিলখিলিয়ে হেসে চলেছে। তারা এইবার সমস্বরে বলে উঠল, পালাচ্ছেন অর্ঘ্যবাবু? পালিয়ে যাবেন কোথায়? আমরাও পালাতে চেয়েছিলাম, পারলাম কই? দেবীর ইচ্ছে বিনা এখানে কিছুই হয় না অর্ঘ্যবাবু। তার চেয়ে বরং রয়েই যান না, ক্ষতি কি? না না না, চাই না, চাই না অমরত্বের বরদান। আমি আমি আমার দুনিয়ায় আমার পরিচয় বাঁচতে চাই। প্লেনটা দ্রুত বেগে প্রবল মাধ্যাকর্ষণ শক্তির টানে নিম্নগামী হচ্ছে। কাঁচের জানলা দিয়ে চোখে পড়ছে তাদের নিজেদের ফ্লাইটের ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে আসছে ক্ষত বিক্ষত লাশের দল। তারা আকাশের দিকে চেয়ে তীব্র বেগে গর্জন করে উঠছে। আকাশের বুকে ছড়িয়ে যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী। খানিক বাদেই বিরাট প্লেনটা ঘুরপাক খেতে খেতে আছড়ে পড়ল পাহাড়ের গায়ে। মুহূর্তের মধ্যে এক প্রবল বিস্ফোরণ এবং তার সাথেই কান ফাটানো গর্জন করে এগিয়ে আসলো সেই দানবাকৃতি নারী। গোটা আইল্যান্ডের মাটি যেন থরথর করে কেঁপে কেঁপে উঠতে লাগলো। ককপিটের দরজাতে সজোরে একটা লাথি মেরে বাইরে বেরিয়ে এলো অর্ঘ্য। নিচে লাফিয়ে পড়তেই পাথুরে জমিতে তার মাথা ফেটে গেল। মাথা থেকে গল গল করে গড়িয়ে পড়তে লাগলো রক্তের ধারা। কিন্তু কি অদ্ভুত! হঠাৎ কোনো এক অদ্ভুত মন্ত্র বলে ধীরে ধীরে সেই ক্ষতস্থান বুঝে এলো। পর্বত প্রমাণ আকৃতির সেই নারীকে ঘিরে বাতাসে ঘুরপাক খাচ্ছে কঙ্কালসার বৌদ্ধ সন্ন্যাসীদের দল। হাতে ধরে থাকা মাটির মালসা থেকে মুঠো মুঠো ছাই ছুঁড়ে মারছে সেই নারীর দিকে। অর্ঘ্য পালাতে চাইল, কিন্তু তার আগেই বিরাট একটা হাতের থাবা তাকে মাটি থেকে শূন্যে তুলে ধরল এবং নিমিষের মধ্যে তার ফুলে ওঠা পেটের গর্তের কাছে ধরতেই সেখান থেকে বেরিয়ে আসা শয়ে শয়ে কালো হাত তাকে ভেতরে টেনে নিল। বাতাসে ছড়িয়ে গেল তার শেষ আর্তচিৎকার। ধীরে ধীরে সেটি আবারও এগিয়ে গেল দ্বীপের ঠিক মাঝ বরাবর। সে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তার বিরাট হাত দুটো পরিবর্তিত হচ্ছে গাছের শাখায়, পা দুটি পরিণত হয়েছে গাছের মোটা কাণ্ডে এবং সেখানে দেখা যাচ্ছে একটি মানুষ সমান গাছ কোটো। পরিবেশ শান্ত হয়ে এলো। গাছটির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল বৌদ্ধ লামাদের দলটি। ঝড় থেমে গিয়েছে। ধীরে ধীরে সেই দিকে এগিয়ে আসছে আরো অনেকে। এয়ার ইন্ডিয়া ফ্লাইটের বিমান চালক বিশ্বরাজ, সহকারী পাইলট স্যাভিস্টন, প্রফেসর রাহুল, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নিধি, ফ্লাইট ক্র্যাশে মারা যাওয়া লাশেদের দল। ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে বিরাট গর্তটা। একে একে সকলে প্রবেশ করছে সেই গর্তের মধ্যে। বাতাস জুড়ে ছড়িয়ে পড়ছে অদ্ভুত মন কেমন করা সুর। এবং তারপর
নমস্কার, আমি অরিত্র আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আই এম এক্সট্রিমলি সরি, এই মাসের গল্পটা আনতে অনেকটাই দেরি হয়ে গেল, বাট কথা দিচ্ছি যে এই গল্পটা তোমাদের ভালো লাগবে। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক আজকের গল্প। আজকে শুনবে তোমরা একটি ভিন্ন স্বাদের গল্প, লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে যক্ষিণীর আতঙ্ক। শুরু করা যাক আজকের গল্প। কালো মেঘের মধ্যে দিয়ে এঁকে বেঁকে এগিয়ে চলেছে এয়ার ইন্ডিয়া বিমান। বিমানের ককপিটে চিন্তিত মুখে বসে রয়েছে পাইলট বিশ্বরাজ মুখার্জি এবং সহকারী পাইলট সেভিস্টন। পরনে সাদা পোশাকটা ইতিমধ্যে শীততাপ নিয়ন্ত্রিত প্লেনের মধ্যেও দরদর করে ঘামতে শুরু করেছে। প্লেনটি অটো মোড ড্রাইভিংয়ে দিয়ে পাইলটের সিট থেকে উঠে দাঁড়ালেন বিশ্বরাজ। প্যান্টের পকেট থেকে একটা রুমাল বের করে একবার কপালটা মুছে নিলেন তিনি। গোল কাঁচের জানলাটা দিয়ে এক ঝলক উঁকি মারলেন তিনি। পাশের সিটে বসে থাকা সেভিস্টন তখনও কন্ট্রোল স্টেশনের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে চলেছে ক্রমাগত। ঠিক সেই মুহূর্তে কেবিন ইন্টারকমিউনিকেশনে ডেটা সিস্টেমের সুইচটা বিপ বিপ করে জ্বলে উঠল। এটি বার্তা প্রেরক আলো। তখনই পাইলট বিশ্বরাজ মূল কমিউনিকেশন সিস্টেম বোর্ড থেকে লাল রঙের বাটন প্রেস করতেই তার কানে লাগানো গোল যন্ত্রটি, যেটা খানিকটা দেখতে আমাদের আজকের ওয়্যারলেস হেডফোনের মতো, সেখানে এক মহিলার গলা শোনা গেল। Cabin crew, Nidhi Sharma reporting that the passengers are getting freaking off. You cannot control them. এয়ার ইন্ডিয়ার বিমানে সর্বমোট 3টে শ্রেণী, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর বিজনেস ক্লাস। বাইরে তখন বেশ হট্টগোল শুরু হয়েছে। প্লেনের একটানা বৌ বৌ শব্দে কান পাতা দেয়। কালো মেঘ কাটিয়ে প্লেনটা এক অজানা গন্তব্যের সন্ধানে চলছে। থেকে থেকে কান ফাটানো বিদ্যুৎ আছড়ে পড়ছে এয়ার ইন্ডিয়া ফ্লাইটের উঠতে থাকা দুটি ডানা। কোনো মতে শত ঝড়ঝঞ্ঝাট এড়িয়ে তবু এগিয়ে চলছে একটা সেফ ল্যান্ডিং জোনের খোঁজে। ইন্টারকমিউনিকেশন যন্ত্রটার সাথে একটা সুইচ টিপে কানের সাথে লাগানো গোল যন্ত্রটার স্পিকারে মুখ লাগালেন বিশ্বরাজ। নমস্কার সকলকে, আমি এই ফ্লাইটের চালক বিশ্বরাজ মুখার্জি। এই মুহূর্তে আমরা প্রায় মাটি থেকে 16,000 ফুট উচ্চতায় মধ্য আকাশে উড়ে চলেছি। যাত্রীদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না। ওয়েদার ক্লিয়ার হলেই আমরা সেফ প্যাসেজ দেখে ল্যান্ড করব। আপনারা দয়া করে জায়গা ছেড়ে উঠবেন না, আর টার্বুলেন্স থেকে বাঁচতে হলে অবশ্যই কিন্তু সিট বেল্টটা লাগিয়ে বসুন। কোনো প্রয়োজন হলে বিমান সেবিকাদের অবশ্যই জানাবেন, তারা আপনাদের যে কোনোভাবে সাহায্য করতে প্রস্তুত। ধন্যবাদ, আপনাদের যাত্রা শুভ হোক। বিজনেস ক্লাসে বসে এতক্ষণ ইয়ারফোনে হিন্দি গান শুনছিলেন অর্ঘ্য রায়। তিনি কলকাতার এক বিখ্যাত হিরে ব্যবসায়ী। তার পাশে বসে থাকা এক বছর 30-এর মহিলা, যার নাম অলকানন্দা। খানিক আগে হরহরিয়ে বমি করেছে, বেশ অসুস্থ লাগছে তার। এই মুহূর্তে ভয়ার্ত চোখে সে বাইরে তাকিয়ে আছে। এত কাছ থেকে মেঘ আর মেঘের ঘর্ষণে এমন চোখ ধাঁধানো বেগুনি আলো এর আগে কোনোদিন সে দেখেনি। মিনারেল ওয়াটারের বোতলটা থেকে ঢকঢক করে খানিকটা জল খেয়ে এতক্ষণ একটু ধাতস্থ হলো সে। পাইলটের ভারী কণ্ঠ ছড়িয়ে পড়ছে গোটা ফ্লাইট জুড়ে। অর্ঘ্য পলকহীন চোখে তাকিয়ে রয়েছে হাতে ধরে রাখা ম্যাগাজিনের পাতায়। তিনি এসবে অভ্যস্ত। আবারও একটা ঝাঁকুনি খেলো এয়ার ইন্ডিয়া ফ্লাইটটা। ট্রেনের মধ্যে থাকা প্রত্যেকে আতঙ্কে চিৎকার করে উঠে গেল। একজন সুবেশী তরুণী সাথে সাথে এগিয়ে এলো বিজনেস ক্লাসের দিকে। আপনারা দয়া করে শান্ত থাকুন। আমাদের পাইলট এখনো ল্যান্ড করার জন্য কোনো সেফ ল্যান্ডিং প্যাসেজ পায়নি। পেলেই আমরা ল্যান্ড করব, কিন্তু অযথা উত্তেজিত হবেন না আপনারা। এক্সকিউজ মি মিস, এইভাবে আর কতক্ষণ চলবে বলতে পারেন? এইভাবে ঝাঁকুনি খেতে খেতে যাওয়ার হলে তো জলপথেও যেতে পারতাম, তাই না? এতগুলো টাকা দিয়ে
বিজনেস ক্লাসে সিট বুকিং করার তো তাহলে কোনো মানেই হয় না। এতক্ষণে সিট ছেড়ে উঠে দাঁড়িয়েছে অলকানন্দা। অর্ঘ্য এবার নিজের মনেই একবার মুচকি হেসে আবারও ম্যাগাজিনের পাতায় মনোনিবেশ করলেন। 20 বছর ধরে সংসার করছেন তিনি জানেন তার এই বড়লোক বাড়ির দজ্জাল স্ত্রীকে সামলানোর কোনো উপায় নেই। তার চেয়ে বরং আজকে শেয়ার বাজারের খবরটা পড়লে কাজে দেয়। দেখুন ম্যাডাম, আবহাওয়া খারাপ হলে তো সেখানে আমাদের কিছু করার নেই। আপনি দয়া করে সিটে বসে সিট বেল্টটা লাগিয়ে নিন। পাশের সিটে এতক্ষণ বসে গোটা ঘটনাটা দেখছিলেন একজন সুইটাই পরিহিত বছর 50-এর প্রৌঢ় ব্যক্তি। তিনি এইবার অলকানন্দাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, সরি ফর দ্য ইন্টারাপশন, বাট দে কান্ট ডু এনিথিং আনটিল অর আনলেস দ্য ওয়েদার উইল চেঞ্জ। আই গেস এটা হয়তো আপনার প্রথম ফ্লাইটে ট্রাভেল করা, তাই অযথাই ভয় পাচ্ছেন। এমনটা তো হামেশাই ঘটে ম্যাডাম। ওহ, দ্যাটস নট অফ ইয়োর বিজনেস মিস্টার। ঝাঁঝিয়ে উঠল অলকানন্দা। রাগলে তার পাউডারে লেপে থাকা গোলমুখটা বেশ ভয়ঙ্কর দেখতে লাগে। কালো কাজল এতক্ষণে লেপটে গিয়েছে, খোঁপা করে বাঁধা চুল এলোমেলো হয়ে গিয়েছে বহু আগেই। পরনে নীল শাড়িটা একবার ঠিক করে নিল সে। মিস্টার রাহুল সিনহা, প্রফেসর অফ আর্কিওলজি। আমারও আপনাদের মতোই তারা রয়েছে ম্যাডাম। এমনিতে আজ ফ্লাইট প্রায় 4.5 ঘন্টা লেট ছিল। লন্ডন ইউনিভার্সিটিতে আজ আমার একটা সেমিনার অ্যাটেন্ড করতে হবে। আসলে আমি প্রায় ফ্লাইটে জার্নি করি, তাই জানি আকাশপথে এমনটা হতেই থাকে। ততক্ষণে বিমান সেবিকার পাশে এগিয়ে এসেছে কেবিন ক্রু নিধি। আপনি প্লিজ শান্ত হয়ে বসুন ম্যাডাম। আমাদের পাইলট চেষ্টা করছে যত দ্রুত সম্ভব ল্যান্ড করানোর। বলে উঠল নিধি। চেষ্টা চেষ্টা মাই ফুট। অলকানন্দা, কি হচ্ছে এসব? এটা তোমার ম্যানশন নয়, আর ওনারা তোমার মাইনে করা সার্ভেন্ট নন যে তুমি যা বলবে তাই মুখ বুঝে মেনে নেবে। দেখতেই তো পাচ্ছ বাইরের অবস্থা। হ্যাঁ, আমি জানি তুমি ফ্লাইটে উঠতে অভ্যস্ত না, কিন্তু আকাশপথে এমন ঘটনা তো ঘটেই থাকে। তাছাড়া একটু আগেই তুমি বমি করেছো, তুমি অসুস্থ। অযথা উত্তেজিত হয়ে কি বিশেষ কোনো লাভ হবে? এর প্রত্যুত্তরে অলকানন্দা কিছু একটা বলতেই যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে একটা কান ফাটানো গর্জন, এবং তারপরেই প্লেনের একটা ডানায় দাউ দাউ করে আগুন ধরে গেল। সারা ফ্লাইটে বোঁ বোঁ শব্দ করে জ্বলে উঠল লাল আলো। এটা বিপদ সংকেত। ককপিটের মধ্যে বসে তখন পাইলট বিশ্বরাজ 2 হাত হুইলে রেখে প্লেনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে চলেছেন। বাইরে তখন শুরু হয়েছে প্রবল ঘূর্ণিঝড়। রেডিও তরঙ্গের মাধ্যমে কন্ট্রোল রুম থেকে ভেসে এলো এক বার্তা, ফ্লাইট A330, তোমার লোকেশন জানাও। তড়িৎ গতিতে প্যানেলের সামনে গিয়ে বার্তা গ্রহণ করার সুইচটা টিপে ধরে প্রাণপণে চিৎকার করে উঠল সহকারী পাইলট সেবাস্টিয়ান। This is Sebastian speaking. This is Sebastian speaking. We are in danger. I repeat, we are in danger. আমাদের প্লেনে আগুন ধরে গিয়েছে। এদিকে কোনো সেফ ল্যান্ডিং প্যাসেজ খুঁজে পাচ্ছি না। জানি না কিভাবে ল্যান্ড করব। পাইলটের অসহায় মুখের দিকে এক ঝলক তাকিয়ে নিল সে। এরপর আবারও প্যানেলের কাছে গিয়ে বলে উঠল, এইভাবে আর কতক্ষণ উঠতে পারবো জানি না বেঁচে ফিরতে পারবো কিনা। কন্ট্রোল রুম থেকে ভেসে এলো সেই আগের ভারী পুরুষ কণ্ঠ। ভয় পেও না সেবাস্টিয়ান, তোমরা প্লেন চালাতে থাকো, প্যানেলের দিকে চোখ রাখো। যদি কোনো ফাঁকা জায়গা কিংবা ছোট দ্বীপও দেখতে পাও তাহলে ল্যান্ড করো। আমরা ঠিক তোমাদের। আবারও এক চোখ ধাঁধানো বাজ। এইবার আছড়ে পড়ল সরাসরি প্লেনের ঠিক সামনের অংশে। সাথে সাথে দাউ দাউ করে আগুন লেগে গেল সেখানে। এয়ার ইন্ডিয়া ফ্লাইটে সকল উপস্থিত যাত্রীরা পরিত্রাহী চিৎকার করে চলেছে বাইরে। আগুনটা ধীরে ধীরে গোটা বিমানটাকে গ্রাস করতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তে দেখা গেল আকাশপথে এক অদ্ভুত দৃশ্য, এক অপূর্ব দৃশ্য, যা মুহূর্তের মধ্যে সকলের চোখকে ধাঁধিয়ে দিয়ে গেল। এক ঘূর্ণায়মান আলোক ছটা, ঠিক যেন আকাশপথে ঝড়ের গতিতে ঘুরতে থাকা রামধনু 7টি রং, সাদা, কালো, লাল, হলুদ, বেগুনি, নীল, এরকম নানান রং। ঠিক যেন আকাশের গায়ে কেউ এক সুদৃশ্য আলোর প্রাচীর রাতারাতি তুলে দিয়েছে। নিচে দেখা যাচ্ছে ছোট্ট একটা বিন্দু।
স্ক্রিনের লোকেশন ম্যাপে চোখ রেখে পাইলট দেখতে পেলেন সেখানে একটি আইল্যান্ড ইন্ডিকেট করছে, কিন্তু সুবিস্তৃত মহাসাগরের মধ্যে এমন একটা দ্বীপ থাকার তো আদৌ কথা নয়। এর বেশি কিছু ভাবার সময় পেল না তারা। তার আগেই প্লেনের একদিক থেকে প্রবল এক বিস্ফোরণের শব্দ হলো। সেকেন্ড ক্লাসে আগুন লেগে প্লেনের মাঝ বরাবর চির ধরেছে। কিছুক্ষণের মধ্যেই এয়ার ইন্ডিয়া ফ্লাইটের একটি অংশ যাত্রী নিয়ে সম্পূর্ণভাবে ভেঙে পড়ল বিশাল সমুদ্রের জলে। সাথে নিয়ে গেল সেকেন্ড ক্লাসের প্রায় 150 জন যাত্রীদের। ততক্ষণে আকাশপথে ঘুরপাক খেতে খেতে প্লেনটা এগিয়ে চলছে সেই আলোর বলয়ের দিকে। পাইলটের মাথা হুইলের গায়ে ঠুকে গিয়ে তিনি জ্ঞান হারিয়েছেন। সেবাস্টিয়ান পাশের সিট থেকে হাত বাড়িয়ে প্রাণপণের দিক ঠিক রাখার চেষ্টা করে চলেছে ক্রমাগত, কিন্তু সেই প্রয়াস বৃথা। জানলা দিয়ে মুখ বাড়ালেই দেখা যায় শয়ে শয়ে মানুষ চেয়ার শুদ্ধ প্লেন থেকে তীব্র হাওয়ায় ছিটকে বাইরে বেরিয়ে উড়ে চলেছে আকাশপথে এবং মুহূর্তের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তির বলে আছড়ে পড়ছে সাগরের জলে। আকাশপথে ঘুরতে থাকা আলোক বলয়ের মধ্যে প্রবেশ করা মাত্রই প্লেনের বাকি অর্ধেক অংশ বিজনেস ক্লাসের বেঁচে থাকা যাত্রীদের নিয়ে ছুটে চলল সেই অজানা দ্বীপের মাটিতে। অদ্ভুতভাবে সেই ঘুরতে থাকা আলোক বলয়ের মধ্যে ঢোকা মাত্র শান্ত হয়ে এলো প্রকৃতি। এতটাই শান্ত যে নীল আকাশে সাদা মেঘের আড়াল ছেড়ে প্লেনটি দ্রুত নামতে লাগলো ওই অজানা দ্বীপের দিকে। ততক্ষণে এয়ার ইন্ডিয়া ফ্লাইট আবারও সোজা হয়ে তার নিজস্ব গতিপথ ফিরে পেয়েছে। আগুন নিভে এসেছে। অর্ধেক উড়ন্ত প্লেনটি হাওয়ায় ভাসতে ভাসতে আছড়ে পড়ল সেই দ্বীপে। প্রবল একটা বিস্ফোরণ, আর তারপরেই সব শান্ত। মেঝেতে পড়ে থাকা লাশটা একপাশে সরিয়ে খুব খুব করে কাঁচতে কাঁচতে সিটবেল্ট খুলে উঠে দাঁড়ালেন অর্ঘ্য। চারিদিকটা কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। পাশে তাকিয়ে দেখতে পেলেন তার স্ত্রী অলোকানন্দার মাথা ফেটে গড়িয়ে পড়ছে লাল রক্ত। পাশের সিট থেকে একটা ভারী পুরুষ কণ্ঠ ভেসে এলো, আপনারা ঠিক আছেন? ও প্রফেসর রাহুল সিনহা, থ্যাঙ্কস গড, আপনি এখনো জীবিত রয়েছেন দেখছি। থ্যাঙ্কস টু গড। আসুন, আগে আপনি আপনার স্ত্রীকে নিয়ে বাইরে আসুন, নইলে যে কোনো মুহূর্তে প্লেনটা ব্লাস্ট হতে পারে। কোনো মতে অলোকানন্দাকে পাঁজাকোলা করে বাইরে টেনে এনে আধ ভাঙা ফ্লাইট থেকে নিচে নেমে এলো দুজন। বাইরে নেমে দাঁড়াতেই এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল তারা। গোটা দ্বীপ জুড়ে একটাও জনপ্রাণী নেই। পায়ের নিচে হলুদ বালির আস্তরণ। দ্বীপটার ঠিক মাঝ বরাবর একটি বিরাট গাছ তার শুকনো ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে। গাছটা এতটাই বড় যে গাছের ঠিক নিচে দাঁড়ালে তার শেষ দেখা যায় না। দূর থেকে দেখলে মনে হয় যেন একজন নারী গাছের দুই ডালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ককপিটের ভেতর থেকে অস্ফুটে শোনা গেল একটা পুরুষ কণ্ঠ। পাইলটের গলা মনে হচ্ছে না? বলে উঠলেন প্রফেসর। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আপনি আপনার স্ত্রীকে নিয়ে এখানেই দাঁড়ান, আমি ওদের নিয়ে আসছি। প্রফেসর এগিয়ে যেতেই অলকানন্দার ভারী শরীরটাকে মাটিতে নামালেন অর্ঘ্য। সাগরের মাঝে এই বিচ্ছিন্ন দ্বীপটাকে ঘিরে রেখেছে সুউচ্চ পর্বত শিখর। একটা অদ্ভুত সুর কানে ভেসে আসতে লাগলো তার, ঠিক যেন বীণার ঝংকার। ভারী শরীরটাকে বালিতে টানতে টানতে অর্ঘ্য এগিয়ে চললেন সেই গাছটার দিকে। খানিক বাদেই গাছটার কাছে পৌঁছে অলকানন্দার শরীরটাকে গাছের গুঁড়িতে হেলান দিয়ে শুইয়ে নিজেও ধপ করে বসে পড়লেন ঠিক তার পাশে। তিনি নিজেও আহত, তার কপাল ফেটে রক্ত ঝরছে, হাত পায়েও বেশ চোট লেগেছে তার। ততক্ষণে প্লেনের ককপিটের ভেতর থেকে দুটি দেহকে টেনে টেনে বাইরে বের করে আনলেন প্রফেসর একা হাতে। সেই দিকে এক ঝলক তাকিয়ে ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালে। ধীরে ধীরে এগিয়ে গেলেন প্লেনের ধ্বংসস্তূপের দিকে। অদ্ভুত একটা সুর তখনও বেজে চলেছে তার কানে। একদিকে সাগরের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র তটে, অন্যদিকে খাড়া পর্বতমালার গায়ে ধাক্কা লেগে সেই সুর প্রতিধ্বনিত হতে হতে মিলিয়ে যাচ্ছে বাতাসে।
প্লেনের ককপিটের সামনে দাঁড়িয়ে অর্ঘ্য পাইলটের দেহটা টেনে বের করে মাটিতে রাখলেন। প্রফেসর ততক্ষণে সেবাস্টিয়ানকে ওই একইভাবে হলুদ বালিতে এনে শুইয়ে দিয়েছেন। এরপর হাঁপাতে হাঁপাতে তিনি বলে উঠলেন, চলুন তো একবার ভেতরে গিয়ে দেখি, যদি কেউ বেঁচে থাকে। এটা একটা শেষ চেষ্টা আর কি। প্রফেসরের কথায় সম্মতিসূচক মাথা নেড়ে দুজনে এগিয়ে চলল প্লেনের ভিতরে। ভেতরে ঢুকতেই এতক্ষণ বাদে যে নারকীয় দৃশ্যের সম্মুখীন হলো তারা, তাতে তাদের গাটা যেন গুলিয়ে উঠল। নামার সময় ছিল বাঁচার তাড়না, তাই এতটাও খেয়াল করেনি তারা। চারিদিকে অজস্র মানুষের লাশ, কারো হাত কাঁধ থেকে ছিঁড়ে গিয়ে ছিটকে পড়েছে প্লেনের মেঝেতে, আবার কারোর কাটা মুন্ডু এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছে। কেউ সিটে বসে থাকা অবস্থাতে আতঙ্কে হার্ট ফেল করে মারা গেছে। তাদের বিস্ফারিত দুটি চোখ সামনের দিকে স্থির, কারো একটা পা কেটে শরীরের সাথে কোনো মতে ঝুলে রয়েছে। তারই মধ্যে তিত্তির করে কাঁপতে থাকা একটা হাতের আঙুল চোখে পড়ল তাদের। তারই সাথে একটি মেয়ের অস্ফুট গোঙানি। তারপর পড়ে থাকা একজন পুরুষ যাত্রীর মৃত শরীর হাত দিয়ে ঠেলে সরিয়ে তারা যাকে দেখতে পেল তাকে দেখতে পাবে বলে আশা করেনি মোটে। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আর কেবিন ক্রু নিধি এখনো বেঁচে? কথাটা বেরিয়ে এলো অর্ঘ্যর মুখ থেকে। প্রফেসর তার মাথার দিকটা তুলে ধরলেন এবং অর্ঘ্য তার পায়ের দিকটা। কোনো মতে নিধির শরীরটা তারা বাইরে নিয়ে এলো। নিধি, নিধি, আরে ওকে? প্রশ্ন করল অর্ঘ্য। নিধির উত্তর দেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না, থাকার কথাও নয়, কারণ নিধির দুটি পায়ের গোড়ালি মুচড়ে পেছন দিকে বেঁকে গিয়েছে। দেখি দেখি প্রাণের আগুনটুকু বুকে নিয়ে এসে এতক্ষণ বেঁচে ছিল এটাই অনেক। কোনো মতে মাথা নাড়িয়ে সায় দিল সে। প্রফেসর ঝুঁকে বসলেন তার দিকে। হার্ট সরে গিয়েছে অর্ঘ্যবাবু, আপাতত ওনাকে ভাঙা প্লেনের অংশটা হেলান দিয়ে থাকতে দিন। ওনার ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশনের প্রয়োজন বললেন প্রফেসর রাহুল সিনহা। ঠিক আছে প্রফেসর, এতগুলো আহত মানুষকে নিয়ে এমনিতে বিপদ বাড়ছে, তার মধ্যে চারিদিকে চেয়ে দেখুন প্রফেসর। শুনশান এই আইল্যান্ডের একদিকে উত্তাল সমুদ্র, আরেকদিকে খাড়া পাহাড়। পাহাড়ের ওই দিকে জনবসতি থাকলেও থাকতে পারে হয়তো, কিন্তু এতগুলো মানুষকে এই অবস্থায় ফেলে রেখে কিংবা একা যাওয়া তো সম্ভব হবে না। তার মধ্যে খানিক বাদে সন্ধে নামবে, কি যে ঘটতে পারে জানি না। যদি কোনো হিংস্র জানোয়ারের পাল কিংবা অন্য কোনো মানে এখানকার লোকাল আদিবাসীদের দল, যাদের আমরা চিনি না, যদি থেকে থাকে কিংবা আক্রমণ করে, তাহলে এই মুহূর্তে বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা কিন্তু আমাদের কাছে নেই। রাতে কিন্তু জাঁকিয়ে ঠান্ডাও পড়তে পারে। এইবার কথাটা ভেসে এলো মাটিতে শুয়ে থাকা পাইলট বিশ্বরাজের কাছ থেকে। হ্যাঁ, এখানকার আবহাওয়া কেমন যেন অদ্ভুত, তাই না? পরিবেশটাও কেমন যেন নিশ্চল, স্তব্ধ আর প্রাণহীন। মনে হচ্ছে যেন পৃথিবীর বাইরের কোনো অংশে এসে পড়েছি আমরা। কথাটা ভুল বলেননি। ওই আলো আমিও দেখেছি। মাটিতে শুয়ে কাতরাতে থাকা নিধি বলে উঠল এইবার। আলো, হ্যাঁ, এক চোখ ধাঁধানো আলো। তারপর আমাদের চলতে থাকা ভাঙা প্লেন অদ্ভুতভাবে ক্র্যাশ ল্যান্ডিং করলো এই দ্বীপে। কিন্তু এটা ঠিক কোথায়? কোনো ম্যাপ নেই, নেভিগেশন সিস্টেম নেই, লোকেশন ইন্ডিকেটরও নেই। কি করে বুঝবো আমরা কোথায় রয়েছি? তাছাড়া কন্ট্রোল রুমে যে খবর দিয়ে ব্যাকআপ টিম পাঠাতে বলবো, সেই উপায় বা কই? ইন্টার কমিউনিকেশন যন্ত্রটা তো দফা রফা হয়ে গিয়েছে, বলল সহকারী পাইলট সেবাস্টিয়ান। আপাতত নিধিকে বিশ্রাম নিতে দিন। এই মুহূর্তে চাইলেও আমরা তার কোনো সাহায্য করতে পারবো না। ধীরে ধীরে নিধি কোনো মতে ভাঙা প্লেনটার গায়ে ঠেস দিয়ে বসল। ততক্ষণে অর্ঘ্য এবং প্রফেসরও ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়েছেন। এতক্ষণ ধরে কেউ খেয়াল করেনি ওই অদ্ভুত দেখতে বিরাট গাছটা যেন ধীরে ধীরে কেঁপে উঠছে। তার দুটো বিরাট প্রশস্ত ডাল গাছের নিচে শুয়ে থাকা অলোকানন্দার শরীর ছুঁয়ে যাচ্ছে। গাছটা যেন কোনো বাতাস ছাড়াই কেঁপে কেঁপে উঠছে। গাছের গুঁড়িতে ফাটল ধরেছে, সেখান থেকে চুইয়ে নামছে লাল রক্তের ধারা।
পাইলট আর সহকারী পাইলটরা এখন অনেকটাই সুস্থ বোধ করছে। তারাও টলতে টলতে উঠে দাঁড়িয়েছে হলুদ বালিতে। চিৎকারটা ভেসে এলো খানিক বাদেই। নিধির দুই বিস্ফারিত চোখ গিয়ে পড়েছে ওই অদ্ভুত গাছটার দিকে। তার দৃষ্টি অনুসরণ করে সকলে যখন ঘুরে দাঁড়ালো, দেখতে পেল থরথর করে কাঁপতে থাকা গাছটা যেন তার সরু ডালপালা দিয়ে আঁকড়ে ধরছে অলকানন্দার দেহটা। মুহূর্তের মধ্যে তার গোটা দেহটাকে অজগর সাপের মতো পেঁচিয়ে ধরে ধীরে ধীরে ওপরের দিকে তুলতে লাগলো গাছটা। প্রফেসরের মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো একটি শব্দ, অশোক গাছ। আমি তো তখন খেয়ালই করিনি, এটা তো অশোক গাছ। এমন এক নির্জন দ্বীপে পর্বত প্রমাণ আকৃতির অশোক গাছ, তার মধ্যে এমন প্রাণবন্ত। না 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 না, এ কোনো সাধারণ দ্বীপ নয়। বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও। ওই রাক্ষসে গাছটা আমার আমার শরীর থেকে যেন সমস্ত রক্ত শুষে নিচ্ছে। রক্ত? হ্যাঁ, রক্তই বটে। গাছের একটা সরু ডাল ইতিমধ্যে তার হাতের শিরায় গেঁথে গিয়েছে। শোঁ শোঁ শব্দ করে শুষে নিচ্ছে টাটকা লাল রক্ত। আবারও কানে ভেসে আসছে এক অদ্ভুত মন্ত্রধ্বনি। বাতাসে ছড়িয়ে যাচ্ছে বেশ কিছু মানুষের ফিসফিসানি এবং তারই সাথে এক অদ্ভুত ঘুমপাড়ানি সুর। ধীরে ধীরে তাদের সকলের চোখ ভারী হয়ে আসছে। মাথার উপরে নীল আকাশের রং ধারণ করেছে লাল বর্ণ। অদ্ভুত সেই রক্তরাঙা আকাশটা। সাগরের ঢেউ আছড়ে পড়ছে তটে। ধপধপ করে শব্দ করে একে একে চারটে শরীর মাটিতে লুটিয়ে পড়ল। ঘোর লাগা আধ খোলা চোখ মেলে অর্ঘ দেখল যে গাছের ডালে জড়িয়ে থাকা অলকানন্দার দেহটা বারবার থরথর করে কেঁপে উঠছে। গাছের তলায় ওরা কারা? কতগুলো মানুষ, তাদের মাথা মোড়ানো, গায়ে লাল বস্ত্র, ঠিক যেন অনেকটা বৌদ্ধ লামাদের মতো দেখতে তাদের। তারা গাছটাকে ঘিরে ধরে চক্রাকারে ঘুরতে ঘুরতে বিড়বিড় করে কি যেন একটা দুর্ভেদ্য ভাষায় মন্ত্রপাঠ করে চলেছে। দলবদ্ধভাবে ঘুরতে থাকা দলটার একদম প্রথমে যে রয়েছে তার হাতে ধরা রয়েছে মাটির মালসায় জ্বলতে থাকা কিছু একটা। সেখান থেকে একরা সাদা ধোঁয়া ধীরে ধীরে ঢেকে দিচ্ছে গাছটাকে। গাছটির শুকনো ডালপালা জুড়ে কেউ যেন লাল রং বুলিয়ে দিয়ে যাচ্ছে। অলকানন্দার দেহটা ধীরে ধীরে রক্ত শূন্য হয়ে উঠছে। এবার সেই বিরাট গাছের গুঁড়ি দুই ভাগ হয়ে যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে একটা মানুষ সমান গর্ত। অলকানন্দার ছিবড়ে হয়ে যাওয়া শুকনো শরীরটা ডালপালা শুদ্ধ সেই গাছ নামিয়ে আনলো নিচে এবং ধীরে ধীরে সেই বিরাট গাছ কোটরের মধ্যে ঢুকিয়ে নিল। এরপর সব শান্ত। অদ্ভুত দেখতে ওই মানুষগুলো যেভাবে মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছিল ঠিক সেভাবেই ধীরে ধীরে শূন্যে মিলিয়ে গেল। অর্ঘ্য এইবার সম্পূর্ণভাবে জ্ঞান হারিয়ে বালির মধ্যে লুটিয়ে পড়ল। আকাশটা কালো করে এসেছে। টিপটিপ করে বৃষ্টি পড়ছে শুকনো বালিতে। কানে ভেসে আসছে উত্তাল সমুদ্রের গর্জন। শুকনো গাছটায় ধীরে ধীরে পাতা গজিয়ে উঠছে। একটা দুটো ফুলও দেখা যাচ্ছে। চোখ মেলে তাকালেন অর্ঘ্য। গাছের কাণ্ডের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে প্রফেসর নুইয়ে পড়া ডালগুলো ডান হাতে নিয়ে কি যেন পরীক্ষা করে চলেছেন। ডাকটা ভেসে এলো প্লেনের ভেতর থেকে। সেখানে উঁকি মারতেই দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। প্লেনের ভেতরে থাকা ছিন্ন ভিন্ন লাশগুলোকে বাইরে বের করে নিধি, পাইলট বিশ্বরাজ এবং তার সহকারী। স্যাভস্টন সিটগুলোর গায়ে হেলান দিয়ে বসে রয়েছে। আপনারা এখানে? আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম। বলা কঠিন। কত দিন, কত মাস বা কত বছর, সত্যি বলা কঠিন। তাই এই ক্ষেত্রে বেশ কিছুক্ষণ বলা ভালো। কথাটা এলো নিধির কাছ থেকে। অদ্ভুতভাবে বেশ শান্ত এবং নিষ্প্রভ লাগছে তাকে। শুধু তাকেই নয়, বাকি দুজনকেও বেশ শান্ত দেখাচ্ছে এই মুহূর্তে। কি যা তা বলছেন মিস নিধি? যা তার বললাম কোথায়?
যেটা সত্যি সেটাই বলেছি। মানে আমি তো কিছুই বুঝতে পারছেন না তো মিস্টার অর্ঘ্য? আমি বুঝিয়ে বলছি। আপনার মাথার যে জায়গাটা কেটে গেছিল একবার হাত বুলিয়ে দেখুন তো কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছেন কি না। বলে উঠলেন বিশ্বরাজ। সাথে সাথে তার মাথার দিকে হাত চলে গেল, আর সেখানে হাত যেতেই অবাক কাণ্ড ঘটল। অদ্ভুতভাবে সে অনুভব করতে পারল মাথার সেই জায়গাটা এতক্ষণ ধরে কাটা ছিল। যেখান দিয়ে জমাট বাঁধা রক্ত কালো ঝুলপির সামনে এসে পৌঁছেছিল, অদ্ভুতভাবে সেই কাটা জায়গাটা অদৃশ্য হয়েছে। সেখানে কোনো রক্তের লেশ নেই। এইবার তার চোখ গেল উপস্থিত সকলের দিকে। যতদূর বুঝতে পারল এরা প্রত্যেকেই বেশ সুস্থ বোধ করছে। বিষয়টা আরও ভালোভাবে বোঝার আগেই এইবার ডাকটা ভেসে এলো গাছের তলায় দাঁড়িয়ে থাকা প্রফেসরের মুখ থেকে। অর্ঘ্যবাবু, এই যে এই দিকটাতে একবার আসবেন। ভাঙা প্লেনের অংশটা থেকে মুখ বাড়িয়ে ধীরে ধীরে তিনি এগিয়ে চললেন গাছটার দিকে। এতক্ষণ তিনি খেয়াল করেননি, কিন্তু এইবার যেটা দেখতে পেলেন সেটি তার কাছে রীতিমতো অপ্রত্যাশিত। তিনি দেখলেন গাছের ডাল প্রফেসর হাতে নেননি, বরং ডালগুলো যেন পরম যত্নে নিজে থেকে প্রফেসরের সারা শরীর ছুঁয়ে দিচ্ছে। অর্ঘ্যর গাটা কেমন যেন ভারী হয়ে এলো। অর্ঘ্যবাবু, এটা কি গাছ জানেন? রাক্ষসে মানুষ খেকো গাছ, যে আমার স্ত্রীকে খেয়েছে। কিন্তু কিন্তু আপনি কোন সাহসে এখানে দাঁড়িয়ে আছেন? অর্ঘ্যর মুখ দিয়ে কথাটা বেরোনো মাত্র ওই গাছের কোটর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর পৈশাচিক নারীকণ্ঠের গর্জন। ভয় দুই পা পিছিয়ে এলেন অর্ঘ্য। আপনি ওকে রাগিয়ে দিচ্ছেন। আমি সবটা বুঝতে পেরেছি, সব কিছু যা যা আমাদের সঙ্গে ঘটে গিয়েছে। আমি এও জেনেছি যে এই মুহূর্তে আমরা ঠিক কোথায় রয়েছি। কিভাবে প্রফেসর? আপনার এই গাছের উপর খুব রাগ, তাই না? সেটাই কি স্বাভাবিক নয় প্রফেসর? দাঁড়ান, একটা জিনিস আপনাকে দেখাই, তবে তার আগে একবার আপনাকে এদিকে আসতে হবে। যে আর ইউ ক্রেজি? হ্যাঁ, সেই খানিকটা বলতে পারে। আসুন না, এইবার এই গাছের কোটরে কান পাতো। গাছের ডালগুলো তখনও আলিঙ্গনের ভঙ্গিমায় জড়িয়ে ধরে রয়েছে প্রফেসরকে, যেন সে তার বড় আপন, বড়ই কাছের। অর্ঘ্য এগিয়ে আসতেই প্রফেসর সরে দাঁড়ালেন এবং সাথে সাথে এই গাছটা অর্ঘ্যকে ওই একইভাবে জড়িয়ে ধরল। তবে এই আলিঙ্গন বড়ই মধুর। শরীরের ভেতর যেন অদ্ভুত এক উত্তাপ সঞ্চার করেছে সেই আলিঙ্গন। গাছের গুঁড়ির বুজে যাওয়া কোটরের গায়ে কান লাগাতেই এক চেনা নারী কণ্ঠের ডাক শুনতে পেলেন তিনি। তার মনে হলো এই গলা যেন তার স্ত্রী অলোকানন্দার। সে বলে চলেছে, ভয় পেও না অর্ঘ্য, এটা তো হওয়ারই ছিল। এই যে পূর্ব নির্ধারিত, আমি যে দেবী যক্ষিণীর শরীরের সাথে চিরকালের জন্য মিশে গিয়েছি। এই যে এই বিরাট অশোক গাছটা, এটা যে তারই শরীর। দেবী যে বহু বহু শতাব্দী ধরে অভুক্ত ছিলেন, আজ তিনি আবারও প্রাণ ফিরে পেলেন। না না, এসব মিথ্যে, মায়া, অভিশাপ, আমি মানি না। আপনি আবার ওকে রাগিয়ে দিচ্ছেন। কোনো অঘটন ঘটলে কিন্তু আমায় তার কোনো দোষ দিতে পারবেন না অর্ঘ্যবাবু। প্রফেসরের মুখ থেকে কথাটা বের হওয়া মাত্র অর্ঘ্য অনুভব করলেন যে এতক্ষণ যেটা তিনি মৃদু আলিঙ্গন বলে মনে করেছিলেন, ধীরে ধীরে সেই বাঁধন আরো দৃঢ় হচ্ছে। তার শরীরের সাথে বসে যাচ্ছে তার শক্ত ডালপালা। ক্ষমা করো আমায় দেবী, দেবী ক্ষমা করো আমায়, বলে উঠল অর্ঘ্য। কোনো মতে কথাগুলো বলতেই ধীরে ধীরে বাঁধন আলগা হতেই ছিটকে দুই পা পেছনে সরে এসে হাঁপাতে লাগলেন তিনি। অর্ঘ্যবাবু, আমরা কোথায় আছি জানেন? দ্য লস্ট ল্যান্ড সাংডিলাতে, একটা আলাদা ডাইমেনশন। এটা যে বহির্বিশ্বের প্রবেশদ্বার। হোয়াট রাবিশ, কি যাতা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সবটা বুঝিয়ে বলছি। আমরা এই মুহূর্তে পৃথিবীর যেই অংশে রয়েছি সেটা লোকচক্ষুর আড়ালে যুগের পর যুগ ধরে এই একই জায়গায় রয়েছে। এখানে মানুষ কার্যত অমর। এখানে বয়স বাড়ে না, মানুষের রোগ শোক ব্যাধি কিছুই হয় না, কারণ এই জগৎ পেরুলেই স্বর্গের পথ প্রশস্ত হয়। খানিক আগে আপনি যখন অজ্ঞান হয়ে পড়েছিলেন, আমি জায়গাটা এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। দূরে ওই পাহাড়ের পেছনে আমাদেরই মতো একটা ভাঙা প্লেন দেখতে পেয়েছি।
ভেতরে অবশ্য কেউ ছিল না, তবে প্লেনটা এখনো মোটামুটি অক্ষত অবস্থায় রয়েছে। পুরনো দিনের প্লেন, তাই যন্ত্রাংশ কতটা কাজ করছে বলা মুশকিল। আমি একে একে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব অর্ঘবাবু। সাংগ্রিলা এমন এক বিচ্ছিন্ন দ্বীপ যার এই দিকে সমুদ্র এবং অন্যদিকে পাহাড়। এটি সম্ভবত অরুণাচল প্রদেশ এবং তিব্বতের মাঝামাঝি একটা স্থান। যে কেউ এখানে আসতে পারেন অর্ঘবাবু, যদি না এই স্থান তাকে ডেকে আনে। আমরা সকলে হঠাৎ করে সুস্থ বোধ করছি। আমাদের ক্ষতস্থান আপনা থেকেই নিরাময় হয়ে গিয়েছে। সবই যে দেবী যক্ষিণীর মায়ায়। না জানে কত শত যুগ ধরে এইভাবে নির্জন পুরীতে তিনি মানুষদের টেনে আনেন। নইলে ভাবুন না, এতগুলো লোক মারা গেল, কিন্তু আমরা কিভাবে বেঁচে গেলাম? সবই স্থানের মাহাত্ম্য এবং দেবী যক্ষিণীর আশীর্বাদ। এবার আসে স্থান মাহাত্ম্য এবং এখানকার অদ্ভুত মায়াবী দুনিয়ার ব্যাখ্যায়। প্লেনে থাকতে আপনাকে জানিয়েছিলাম যে আমি আর্কিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর। মাটির নিচে লুকিয়ে থাকা প্রাচীন ঐতিহাসিক নিদর্শনকে সকলের সামনে তুলে ধরাই আমার কাজ। তাছাড়া স্টুডেন্টদের ভালোভাবে পড়িয়ে এই কাজের উপযুক্ত করে তুলতে পারলে নিজেকে ধন্য বলে মনে করি। সাংগ্রিলা এশিয়ার কুন্ডুন পর্বতমালার এক রহস্যময় স্থান, যেখানে সাধারণ মানুষের অনুপ্রবেশ নিষেধ। 1933 সালে বিখ্যাত সাহিত্যিক জেমস হিল্টনের লেখা দ্য লাস্ট হরাইজন উপন্যাসের পাতায় এই স্থানের উল্লেখ দেখতে পাওয়া গেছে। উপন্যাসের তথ্য অনুযায়ী এখানকার মানুষ অমর। তাদের বয়স বাড়ে না, ত্বক ঝুলে যায় না, চুলও সাদা হয় না। তাদের শরীরে এক কথায় বার্ধক্য থাবা বসাতে পারে না। ভারতীয় লেখক অরুণ শর্মার বই দ্য মিস্টেরিয়াস আইল্যান্ড অব তিব্বত বইয়ে সেই গল্প অনুযায়ী স্থানটি বায়ুমণ্ডলের ফোক ডাইমেনশনের বা চতুর্থ মাত্রা দ্বারা প্রভাবিত। এখানে সময় থমকে গিয়েছে। এই স্থানটিকে কেউ কেউ আবার প্রাচ্যের বারমুডা ট্রায়াঙ্গেল নামেই অভিহিত করেছেন। বলা হয় এখানে কেউ একবার এলে পৃথিবীর বুক থেকে তার অস্তিত্ব নাকি মুছে যায়। আমরা ক্রাশ ল্যান্ডিং এর সময় মাঝ আকাশে যে আলোর রেখা দেখেছিলাম, মনে আছে? সেটাই ছিল এখানে আসার প্রবেশদ্বার। আমরা প্রাণে বেঁচেছি, কারণ সেটাই ছিল যক্ষিণী দেবীর ইচ্ছে। এই দেবীর প্রসঙ্গে পরে আসছে, তার আগে আরও কয়েকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি। দুলতে থাকা একটা বিরাট নারী আকৃতির গাছটার দিকে এক ঝলক তাকিয়ে নিলেন প্রফেসর। মনটা বড্ড প্রফুল্ল লাগছে তার। এরপরে অদ্ভুত প্রশ্ন করে বসলেন তিনি অর্ঘকে। আচ্ছা, আপনার ক্ষুধা কিংবা তৃষ্ণা কিছু অনুভূত হচ্ছে? না, কিন্তু কেন বলুন তো প্রফেসর? কারণ আমারও তেমন কোনো অনুভূত জাগছে না। ওই যে বলেছিলাম না, স্থান মাহাত্ম্য। এখানকার বাতাসে এক অদ্ভুত রেডিয়েশন রয়েছে, যা অটো হিলিং প্রসেসের মাধ্যমে মানুষের শরীরের গভীর থেকে গভীর ক্ষত নিরাময় করে তোলে। তাছাড়া খিদে কিংবা তৃষ্ণা কোনোটাই পায় না, অনুভূত হয় না সেভাবে। আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে এতটা সক্রিয় করে তোলে যে এই খিদে কিংবা তৃষ্ণার যে অনুভূতিটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে জানান দেয়, সেটা কার্যত বন্ধ করে দেয়। কিভাবে? হ্যাঁ, সেটা তো এখানকার মাটি, জলবায়ু, বাতাস পরীক্ষা না করলে বোঝা কঠিন। যাক, যেটা বলছিলাম, তিব্বতী ধর্মগ্রন্থ ছাড়াও আমাদের বেদ, রামায়ণ, মহাভারতে এই জায়গার উল্লেখ রয়েছে। তিব্বতী বৌদ্ধদের বিশ্বাস অনুযায়ী 9ম শতাব্দীতে তাদের সংরক্ষণ এবং নিরাপত্তার ভিত্তিতেই এই স্থানের নির্মাণ ঘটেছিল, যার রক্ষক দেবী যক্ষিণী। দেবী এই স্থানটিকে বহিরাগতদের হাত থেকে রক্ষা করেন। এখানে আসা কিংবা যাওয়া সবটাই হয় দেবীর নির্দেশে। এই স্থান কবে, কিভাবে এই চতুর্থ মাত্রার জগতে তৈরি হয়েছিল সেই বিষয় ইতিহাস নীরব। শুধু স্থানটুকুর ব্যাপারে যেটুকু জানা যায়, তার সাথে বৌদ্ধ মন্দিরের গায়ে যক্ষিণী দেবীর মূর্তি খোদাই করা অবস্থায় দেখতে পাওয়া যায়। তিনি এক প্রকার যেমন সেই সব মন্দিরের রক্ষক, ঠিক তেমনই তিনি এই দ্বীপটিকে রক্ষা করেন বহিরাগতদের হাত থেকে। সমগ্র বিশ্বের কাছে এই মায়াবী জগৎ এক মরীচিকা মাত্র। তারা তখনই দেখতে পায় যখন দেবী চান। যক্ষিণী দেবীর প্রসঙ্গে বিস্তারিত আমি একটু বাদেই আপনাকে জানাচ্ছি অর্ঘবাবু। জায়গাটার সাথে যক্ষিণী দেবীর সম্পর্কটা এইবার নিশ্চয়ই আপনার কাছে পরিষ্কার হয়েছে। অজ্ঞান হওয়ার আগে আমরা সকলেই ওই গাছের চারিধারে বৌদ্ধ লামাদের দেখতে পেয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, আমিও তাদের স্পষ্ট দেখেছি প্রফেসর, কিন্তু এই গাছটাকে ঘিরে তারা ঠিক কি করছিল সেটাই বুঝতে পারলাম না। তাছাড়া আমার স্ত্রীকে গ্রাস করে তার কি লাভ হলো প্রফেসর? যদি দেবীর এতই খিদে, তাহলে আমাদের কেন ছেড়ে দিল?
অনেক আগের দেখা সেই গাছের রূপের সাথে এখনকার এমন বন্ধুত্বপূর্ণ আচরণের কি বা সম্পর্ক, সেটাই তো বুঝতে পারছি না। একটা মরা গাছ রাতারাতি কি করে প্রাণ ফিরে পেল, তারই বা ব্যাখ্যা কি? তাছাড়া ওই প্লেন না কি বলছিলেন, সেটার ব্যাপারেও কিছু বলুন প্রফেসর। অর্ঘবাবু, এত জলদি ধৈর্য হারালে চলে? আমার ব্যাখ্যা যে এখনো শেষ হয়নি। বলবো সব বলবো। তাই তো আপনাকে এই গাছের কাছে ডেকে আনলাম। তো যেটা বলছিলাম, সাংগ্রিলা এই আইল্যান্ডের নাম সর্বপ্রথম শোনা গিয়েছিল 1930 সাল নাগাদ। ভারত থেকে পেশোয়ারগামী একটি এয়ারবাস আমাদেরই মতো এই দ্বীপে ক্রাশ ল্যান্ডিং করতে বাধ্য হয়েছিল। সেখানে তালিকায় 4 জন ব্যক্তির নিখোঁজের তালিকায় নাম উঠে আসে, যারা নাকি স্বচক্ষে এই দ্বীপ দেখার দাবি করে। তারা আর কখনো ফিরে যাননি, হয়তো তাদের যেতেও দেওয়া হয়নি। তবে এখানকার নাম কিভাবে সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ে সেটা আজও জানা যায়নি। তার মানে এখান থেকে বাইরে যাওয়ার নিশ্চয়ই কোনো পথ রয়েছে, কোনো সময় দ্বার, যার মাধ্যমে আমাদের দ্বিমাত্রিক জগতে ফিরে যাওয়া সম্ভব। বাহ অর্ঘবাবু, বাহ! আপনি দেখছি সায়েন্স ফিকশনের বিষয়গুলোও বেশ মনোযোগ দিয়ে পড়েছেন, শুধুমাত্র কাজে ব্যস্ত থাকেননি। হ্যাঁ, ছোটবেলায় জুল ভার্নের গল্প, বিজ্ঞানের গল্প আমার বেশ ভালো লাগতো। তো আপনি কি সেই হারিয়ে যাওয়া বিমানের খোঁজ পেয়েছেন? হ্যাঁ, সে বলতে পারেন। আমি এটাও বুঝতে পারছি আমরা এখানে একা নই, তারাও রয়েছে যারা এখানকার স্থায়ী বাসিন্দা। তারা সকলে এখানকার বাতাসে মিশে রয়েছে অর্ঘবাবু। ওই সকল বৌদ্ধ লামারা, হারিয়ে যাওয়া মানুষের দল সকলে রয়েছে। কান পেতে শুনুন তো, তাদের আওয়াজ কি শুনতে পাচ্ছেন অর্ঘবাবু? বাতাসে আবারও ভেসে আসছে এক অদ্ভুত সুরেলা ধ্বনি। কারা যেন ফিসফিসিয়ে কথা বলে চলেছে। তাদের দেখা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, অথচ তারা রয়েছে, এখানেই রয়েছে, সকলের আশেপাশেই রয়েছে। আমি সকালে আসার পর থেকে এমন আওয়াজ, এমন মন কেমন করা সুর শুনতে পাচ্ছি প্রফেসর। প্রথমে ভেবেছিলাম আমার মনের ভুল, কিন্তু এখন দেখছি সব সত্যি অর্ঘবাবু, সব সত্যি। এইবার আসি যক্ষিণীর প্রসঙ্গে। এই যে বিরাট গাছটা, এটা কি গাছ জানেন? অশোক গাছ। যক্ষিণীর সাথে এই গাছ ওতপ্রোতভাবে জড়িত। খানিক দূর থেকে দেখলে বুঝতে পারবেন। গাছটিকে দেখে মনে হবে একজন নারী যেন গাছের ডালে 2 হাত রেখে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটি ভারতীয় উপমহাদেশের উর্বরতার প্রতীক, ভারতীয় শিল্পের এক অদ্ভুত নিদর্শন, যা প্রাচীন হিন্দু এবং বৌদ্ধ মন্দিরগুলির গায়ে খোদাই করা অবস্থায় দেখা যায়, যা আপনাকে আমি আগেও জানিয়েছি। মনে করা হয় যক্ষিণী সেই সব মন্দিরে রক্ষা করতে। আমি যক্ষিণী দেবীর এই রূপের সাথে পূর্ব পরিচিত, কারণ এই রূপ আমি আগেও বহু স্থাপত্য শৈলীতে দেখেছি অর্ঘবাবু। সরি, আপনাকে মিস্টার অর্ঘ না বলে অর্ঘবাবু বলছি বলে কিছু মনে করবেন না অর্ঘবাবু। আসলে বাবু শব্দটা বড় মধুর, বড় আপন লাগে। না, সে ঠিক আছে, কিন্তু আপনি বলুন প্রফেসর। হ্যাঁ, যেটা বলছিলাম, যক্ষিণী দেবীর যে রূপ আমি দেখেছি সেটি হলো তার পা গাছের কাণ্ডের উপর স্থির, প্রশস্ত হাত গাছের 2টি ডাল, যেখানে ফুল বা ফলের সংখ্যা কম, সেই 2 ডালে রাখা হয়েছে। এখানেও ঠিক তেমনটাই অর্ঘবাবু। যক্ষিণী দেবী আদি শক্তির অংশ, তিনি ব্রাহ্ম মতে পরমাত্মা। তবে হিন্দু পুরাণ মতে যক্ষিণী কিন্তু রাক্ষস, নর, পিশাচ, দানব, কিন্নর, কিন্নরী, গন্ধর্বা কিংবা অপ্সরা থেকে একদম ভিন্ন প্রজাতির এক দেবী। তিনি যেমন সৃষ্টির পালিকা, তেমনই ধ্বংসের দেবী। তার মধ্যে শুভ এবং অশুভ 2 সত্তাই বর্তমান। ভারতীয় তন্ত্রের ইতিহাস নিয়ে আমার বিস্তর রিসার্চ করা হয়েছে অর্ঘবাবু। উদ্দামরেশ্বর তন্ত্র মতে সর্বমোট 36 যোগিনীর উল্লেখ রয়েছে। যেমন ধরুন বিচিত্রা, বিভ্রম, হিংসী, ভীষাণী, জনরঞ্জিকা, বিশালা, মদনা, ঘণ্টা, কালকর্ণী, এমন আরও অনেক। প্রতিটি যক্ষিণীর ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন সত্তা এবং ক্ষমতা রয়েছে। ভারহুত, সাঁচি এবং মথুরায় নানান প্রাচীন স্তম্ভে যক্ষিণীর শৈল নিদর্শনের রূপ পাওয়া গেছে। ঠিক এমনটাই যেটা আমরা সকলে দেখতে পাচ্ছি অর্ঘবাবু। যক্ষিণীকে হিন্দু কিংবা বৌদ্ধ পুরাণে গাছের ডালে হাত দিয়ে এমনই ত্রিভঙ্গ ভঙ্গিমায় দেখা গিয়েছে। এর সাথে কিন্তু আবার শাল গাছ গুড়িয়ে ফেলবেন না। প্রসঙ্গত বলে রাখি, এই অশোক গাছের নিচেই কিন্তু গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। বৌদ্ধ সাহিত্যেও যক্ষিণী দেবীর নানান রূপের উল্লেখ পাওয়া যায়। ঠিক হিন্দু তন্ত্রে যেমন
হারতী, আলিকা, ভেন্ডা, অনুপমা, বিমলপ্রভা, শ্রী, শঙ্খিনী, এমন আরও অনেকে। তাদেরও নানান রূপ, নানান ক্ষমতা। আপনি অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিলেন, সেই সময় আমি দেখলাম এই গাছে আবারও প্রাণের রং লেগেছে। শৌল স্যাক্রিফাইস স্বর্গবাবু, দেবী আপনার স্ত্রীর আত্মা এবং শরীরকে গ্রহণ করে নিজের ক্ষমতা বাড়িয়েছেন। বহু যুগ ধরে এখানে মানুষের পা পড়েনি, আজ এতগুলো বছর বাদে আমরা উপস্থিত হলাম। এই যে আমরা সুস্থ হয়ে হেঁটে চলে বেড়াচ্ছি, সেগুলো যে তার অনুদান। শুধুমাত্র স্থান মাহাত্ম্য বলাটা খানিকটা ভুল হবে যে। এর আগে চীন থেকেও এই জায়গায় সন্ধান করতে লোক পাঠানো হয়েছিল, কিন্তু তারা খুঁজেই পায়নি। দেবী ছিলেন ক্ষুধার্ত, তিনি বলি গ্রহণ করে আমাদের ফিরিয়ে দিলেন প্রাণের রসদ। তিনি এখন তৃপ্ত, তবে তার সম্পূর্ণ ক্ষমতা ফেরানোর জন্য প্রয়োজন আরও এক শরীর। চলুন না, চলুন না, আমরাও দেবীর শরীরে লীন হয়ে যাই। আপনি উন্মাদ হয়ে গিয়েছেন প্রফেসর। এসব না বলে ভাবুন কি করে বাইরে যাওয়া যায়। এই স্থানে একবার কেউ এলে তার আর বাইরে বেরিয়ে আসতে পারে না অর্ঘবাবু। আমার মতে তাদেরই মধ্যে কেউ আমাদের চেনা জগতে দেবীর নির্দেশে গিয়েছিল, যাতে ওই জগতের মানুষেরা এই জগতের বিষয় জানতে পারে। তবে যদি দেবীকে তুষ্ট করা যায় তবেই সম্ভব অর্ঘবাবু। কিন্তু যাবেন কিভাবে? আপনার বর্ণনা শুনে তো মনে হচ্ছে ওটা নিশ্চয়ই কোনো প্রাইভেট জেট ছিল। নইলে নিখোঁজের তালিকায় মাত্র 4 জন কেন? বাকিরা কোথায়? হ্যাঁ, প্লেনটাকে দেখে আমারও সেটাই মনে হয়েছিল অর্ঘবাবু। কিন্তু আপনি কেন ফিরতে চাইছেন? আপনার নামের অস্তিত্ব যে ওই জগতে ইতিমধ্যে মুছে গিয়েছে। ফিরতে পারলেও আপনার নিজের পরিবারও আপনাকে চিনতে পারবে বলে তো মনে হয় না, অন্তত গল্পের ব্যাখ্যা অনুযায়ী। দেবী বলি পেয়েছিলেন বলে তিনি আমাদের কোনো ক্ষতি করেননি, কিন্তু এখন যদি পালাতে যায় তাহলে কি তিনি যেতে দেবেন? না, এই দ্বীপের উচ্চমানের আত্মারা যারা আধ্যাত্মিক শক্তিতে সমৃদ্ধ, তারা যেতে দেবে? চেষ্টা করতে ক্ষতি কি? একটা শেষ চেষ্টা। ওখানে যদি কেউ চিনতেও না পারে তবু আমি যাব। এখানে যন্ত্রের মতো পড়ে থাকতে আমি পারবো না। কোনো অনুভূতি ছাড়া, কষ্ট ছাড়া, যন্ত্রণা ছাড়া, আবেগহীন, এভাবে অন্তত আমি বাঁচতে চাই না প্রফেসর। দেবী রুষ্ট হলে কিন্তু কাউকে ছাড়বেন না অর্ঘবাবু। প্রফেসর, অনেক কথা শুনলাম, আমি বুঝতেও পারলাম, তবে এখানকার খবর যখন বাইরে গিয়েছে তখন নিশ্চয়ই কোনো পথ রয়েছে। ততক্ষণে বাকি 3 জন বাইরে বেরিয়ে এসেছে। অর্ঘ ছুটে গেলেন তাদের দিকে। প্রফেসর, উন্মাদ হয়ে গিয়েছেন, আমাদের এই জায়গা ছেড়ে বেরোতেই হবে। কিভাবে যাবেন অর্ঘ? হ্যাঁ, ওই হারিয়ে যাওয়া পুরনো বিমানে, নাকি এই আধ ভাঙা ফ্লাইটে? তাছাড়া কি হবে গিয়ে বলতে পারবেন? এটাই তো স্বর্গের নন্দনকানন। এত সুখ, এত আনন্দ আমি কখনো পাইনি, বললেন পাইলট বিশ্বরাজ মুখার্জি। হ্যাঁ মিস্টার অর্ঘ, কি হবে এখান থেকে বেরিয়ে? সেই ব্যস্ত জীবন, স্ট্রেস, টেনশন, তার চেয়ে এই ভালো। থাকুন না, ক্ষতি কি অর্ঘবাবু? কথাগুলো বলে অদ্ভুতভাবে খিলখিলিয়ে হেসে উঠল নিধি। নিধির হাসির সাথে যোগ দিল উপস্থিত প্রত্যেকে। পাইলট বিশ্বরাজ, সহকারী পাইলট সেবাস্টিয়ান, প্রফেসর রাহুল সিনহা। তারা হাসতে হাসতে একই কথা উন্মাদের মতো বলে চলেছে। অর্ঘবাবু, থাকুন না এখানে, আমাদের সাথে রয়ে যান না। হ্যাঁ, কি হবে কি গিয়ে? বাইরের ওই দুনিয়াটা বড্ড খারাপ, বড্ড খারাপ। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, এখান থেকে আপনি বেরোতে পারবেন না। গাছটা ভয়ঙ্করভাবে দুলতে শুরু করেছে। গাছটাকে ঘিরে ধীরে ধীরে ফুটে উঠেছে আরও কতগুলো মানুষের অবয়ব। তাদের মুন্ডিত মস্তক, গায়ে লাল কাপড় অনেকটা শাড়ির মতো করে পরা। তাদের কঙ্কালসার রুগ্ন দেহ থেকে খসে খসে পড়ছে মাংস। তাদের পাশে জড়ো হচ্ছে আরও অনেকে, যারা কোনো না কোনো সময় হারিয়ে গিয়েছিল এই মায়ার জগতে। গাছটা ধীরে ধীরে অদ্ভুত এক নারীর রূপ নিচ্ছে। তার সারা শরীর ঢেকে যাচ্ছে এক রাশ জমাট বাঁধা কুয়াশায়। বিরাট দানবাকৃতি সেই নারীর গুঁড়ি থেকে বেরিয়ে আসছে 2 পায়ের থাবা। সেই থাবায় সারি সারি তীক্ষ্ণ নখ। তার সারা শরীর
অদ্ভুত এক নীল বর্ণ ধারণ করেছে। তার মাথায় গাছের ডালপালা দিয়ে তৈরি হয়েছে অদ্ভুত এক সুবিশাল মুকুট। সুবিস্তৃত দুই শাখা ধীরে ধীরে পরিণত হয়েছে দুটি হাতে। তিনি তীক্ষ্ণ বেগে চিৎকার করে উঠতেই আকাশ থেকে সজোরে এক বাজ পড়ল মাটিতে এবং পরক্ষণেই প্লেনের ধ্বংসাবশেষের পেছনে সারি সারি মৃত শরীরগুলো গর্জন করে উঠল। উপস্থিত সকলের চোখের মনি নীল বর্ণ ধারণ করেছে। বৌদ্ধল আমাদের দলটা সেই নারীকে চক্রাকারে ঘিরে বিড়বিড় করে কি যেন মন্ত্রপাঠ করে চলেছে। একে একে সকল লাশের দল তীব্র গর্জন করতে করতে এগিয়ে আসছে। এই দ্বীপে যেন সকলেই জীবন্ত, তারা যে অমর। তাদের শরীরের বিচ্ছিন্ন অংশগুলি অদ্ভুতভাবে জুড়ে গিয়েছে শরীরের সাথে। মাটিতে হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে তারা। তাদের তীক্ষ্ণ ধারালো নখ দিয়ে খাবলা খাবলা করে হলুদ বালি নিয়ে ছুঁড়ে মারছে বাতাসে। সকলে সমস্বরে একটাই কথা বলে চলেছে ক্রমাগত, বাবু থেকে যান এখানে, বাইরে যাওয়ার সমস্ত পথ যে বন্ধ। না না না, চাই না অমরত্ব, চাই না দেবীর আশিস। আমি ফিরতে চাই, আবার আবার আমার জগতে ফিরতে চাই, চেনা মানুষগুলোর মধ্যে ফিরতে চাই। কথাগুলো বলে তিনি ছুট লাগালেন ওই দূরের পাহাড়ের দিকে। বিরাট দুই পা ফেলে ফেলে এগিয়ে আসছে সেই পর্বত সমান উচ্চতার নারী। এদিকে তাকে অনুসরণ করে ছুটে আসছে মৃতের দল। বৌদ্ধ সন্ন্যাসীরা হাওয়ায় ভাসতে ভাসতে সেই নারীকে ঘিরে এগিয়ে আসছে তারই দিকে। তাদের হাতে ধরা রয়েছে এক মাটির পাত্র, সেখান থেকে বেরিয়ে আসছে এক রাশ ধোঁয়া। এগিয়ে আসছে প্রফেসর, পাইলট, সহকারী পাইলট, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, এরা প্রত্যেকে। অর্ঘ্য প্রায় পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেলেন। তিনি দেখতে পেলেন একটা ছোট্ট প্লেন সেখানে ল্যান্ড করা রয়েছে। তড়িঘড়ি প্লেনের খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে এলেন তিনি। ককপিটে গিয়ে পাইলটের সিটে বসলেন তিনি। তিনি উন্মাদের মতো একের পর এক সুইচ টিপতে লাগলেন। হঠাৎ লাল বাটনটা প্রেস করতে একটা ঘর ঘর শব্দ উঠল, আর ঠিক তখনই একটা অদ্ভুত গলা শুনতে পেল ঠিক তার পেছন থেকে। পালাচ্ছেন অর্ঘ্যবাবু? পালিয়ে যাবেন কোথায়? আমরাও পালাতে চেয়েছিলাম, পারলাম কই? দেবীর ইচ্ছে বিনা এখানে কিছুই হয় না অর্ঘ্যবাবু। তার চেয়ে বরং রয়েই যান না, ক্ষতি কি? তিনি দেখতে পেলেন চারজন বসে রয়েছে ফ্লাইটের পেছনের সিটে। তাদের চোখের মনির রং নীল। প্লেনের চাকা ইতিমধ্যে গড়াতে শুরু করেছে। নিচে দাঁড়িয়ে থাকা সেই বিরাট দর্শন নারী তার দিকে শূন্য দৃষ্টিতে দেখে চলেছে। খানিক বাদেই প্লেন আকাশে উড়ল। অদ্ভুতভাবে পেছনে থাকা কেউ কোনো বাধা দিল না। তারা স্থির নিশ্চল চোখে তাকে দেখে চলেছে। অদ্ভুত সেই দৃষ্টি। প্লেনটা কোনো এক অলৌকিক শক্তি বলে স্বয়ংক্রিয়ভাবেই সাঁই সাঁই শব্দে প্লেনের ডানা দুটো আকাশের মেঘ ভেদ করে সামনে এগিয়ে চলেছে। নিচে সেই দ্বীপ, দ্বীপের মানুষজন দুরন্ত সাগর, সুউচ্চ পর্বতমালা ছোট হতে হতে পরিণত হচ্ছে কালো বিন্দুতে। ককপিটের দরজা সশব্দে বন্ধ করে দিয়ে প্রবল উল্লাসে ফেটে পড়লেন তিনি। চিৎকার করে বলে উঠলেন, ইয়েস ইয়েস, আই ডিড ইট, আই ডিড ইট। পেছন থেকে আবারও ভেসে এলো তাদের মধ্যেকার একজনের কণ্ঠ, আপনি প্লেন চালাচ্ছেন না অর্ঘ্যবাবু? এসবই মায়ার খেলা। দেবী আপনাকে বোঝাতে চাইছেন যে তার ইচ্ছের বিরুদ্ধে এখানে গাছের পাতাটিও নড়ে না। আমরাও চেষ্টা করেছিলাম ঠিক আপনার মতোই, পারিনি। আপনিও পারবেন না অর্ঘ্যবাবু। যা ঘটছে, যা ঘটতে চলেছে এবং যা ঘটবে সবই যে যক্ষিণী দেবীর আঙ্গুলি লেহনে। তিনি যেইভাবে যুগের পর যুগ ধরে হিন্দু এবং বৌদ্ধদের সকল পবিত্র সম্পদ রক্ষা করে এসেছেন, এই দ্বীপটি তিনি রক্ষা করেন। ঠিক সেই মুহূর্তে এক দুরন্ত ঘূর্ণিঝড় নিমিষে গ্রাস করল গোটা আকাশ। একটা চোখ ধাঁধানো বলয় খেলা করছে সেখানে। নিমিষের মধ্যে সেই আলোক প্রাচীরে ধাক্কা খাওয়া মাত্রই প্রবল একটা ঝাঁকুনি খেয়ে প্লেনটা নিচের দিকে নামতে থাকলো। প্লেনের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছে। বাইরে থেকে ভেসে আসছে ওই চারজনের পৈশাচিক অট্টহাসি। তারা সমস্বরে একটাই কথা বলে চলেছে, বলেছিলাম না মুক্তি নেই, মুক্তি নেই। এখান থেকে কেউ পালাতে পারে না,
দেবী চাইলে তবেই তার নির্বাচিত একজন ওই জগতে গিয়ে এই জায়গার ব্যাপারে সকলকে জানাতে পারে। তবে সেটা নির্দিষ্ট সময়ের জন্যই, আর তুমি সেটার অপব্যবহার করেছ, দেবীকে রুষ্ট করেছ। এইবার আবারও তোমায় ফিরতে হবে, সেই জগতে ফিরতে হবে। প্লেনটা দ্রুত বেগে টাল খেতে খেতে নিচে নামছে আবারও। ওই যে দেখা যাচ্ছে সেই দ্বীপ, সেখানে ওই বিরাট আকৃতির নারীকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকে। প্লেনটা এসে আছড়ে পড়ল সেই পাহাড়ের পাদদেশে। প্লেন থেকে ছিটকে বেরিয়ে এলেন অর্ঘ, আর তারপরেই লতা পাতায় ঢাকা দুটি বিরাট হাত অনায়াসে তুলে নিল তাকে। ধীরে ধীরে তার পেটের কাছটা ফুলে উঠেছে। সেখানে দেখা যাচ্ছে বিরাট একটা গর্ত। সেই গর্তের ভিতর থেকে উঁকি মারছে চেনা মুখগুলো। প্রফেসর রাহুল সিনহা, পাইলট বিশ্বরাজ মুখার্জি, সহকারী পাইলট সেবিস্টন, কেবিন ক্রু এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নিধি আর তার স্ত্রী অলকানন্দা। তারা তার দিকে নীলমণি মেলে এক দৃষ্টি তাকিয়ে বলে চলেছে একটাই কথা, এসো অর্ঘ, আমাদের সাথে এসো। এখানে কোনো কষ্ট নেই, হয়েছে অখণ্ড অমরতা। সারি সারি হাত তাকে টেনে নিচ্ছে ওই বিরাট গর্তের ভেতরে। অর্ঘ শেষবারের মতো চিৎকার করে বলে উঠল, না। তোমরা শুনছিলে লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে যক্ষিণীর আতঙ্ক। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলো না কমেন্ট বক্সে। তাহলে আজকের মতো আসি, দেখা হবে পরবর্তী গল্পে। গুড বাই।